ম্যানেজার, অর্থাৎ ঘটনার দিন তোড়ে ঘড়ি দেহ সৎকার করা হয়। বার্নিংঘাটের ম্যানেজার কি বলছেন একবার শোনায়। ওই তিলোত্তমার মৃতদেহ যখন দাহ করা হয় সেটা কি দুটো বডির মানে ছেড়ে দিয়ে মানে রেখে দাহ করা হয়েছিল? হ্যাঁ, কেন? তো ভিড় ভাট্টা ছিল, তো সেই জন্য ভিআইপি ছিল। ভিআইপি তো একটা আলাদাই ফেসিলিটি পায়। এমএলএ স্যার ছিলেন, কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, দাহ করার যে ফিস, সেই ফিস কি না দেওয়া হয়েছিল? না না, ওটা তো ফ্রি করা হয়েছিল। কে করেছিল ফ্রি? কাউন্সিলর। কাউন্সিলরের নাম কি? সোমনাথ দে। উনি তো চেয়ারম্যান। এখন চেয়ারম্যান হয়েছিলেন, তখন কাউন্সিলর ছিলেন। দাহ করার যে কাগজ, সেখানে নাকি তিলোত্তমার বাবা মার সই ছিল না? না, সে তো সই ছিল না। তো হ্যাঁ, সই ছিল না, সঞ্জীব মুখার্জি সই করেছিল। ওনারা কাগজ নিয়ে এসেছিল, সোমনাথ দে সঞ্জীব মুখার্জিরাই কাগজ এনেছিল। তো মা বাবারা কাগজ এখানে আমার কাছে এখানে পৌঁছায়নি, ওনারা বডির কাছেই ছিলেন। তাই এনারাই কাগজপত্র পেপার ওয়ার্ক করছিলেন, তেনারাই সই সাবত করেছিলেন, আর মা বাবা বডির কাছে ছিলেন। নিউজরুম থেকে রয়েছে সহকর্মী প্রদীপ চক্রবর্তী। প্রদীপ, অভয়ার দেহ ছিনতাইয়ের অভিযোগ, আর সেই অভিযোগে গ্রেফতার করা হলো নির্মল ঘোষকে, কিন্তু দেহই তো সবচেয়ে বড় প্রমাণ। সেক্ষেত্রে তদন্তের কি কি সমস্যা হতে পারে বা হচ্ছে? তদন্তের যেটা আমরা এখন অবধি দেখেছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নিয়ম আছে, সুপ্রিম কোর্টের রুলিং আছে, কোনো ধর্ষণের মতো অপরাধ ঘটলে সেখানে নির্যাতিতার বয়ানই হচ্ছে প্রাথমিক প্রমাণ, সেটা ধরেই পুলিশকে এগোতে হয়। যেখানে অভয়া মারা গেছেন বা যেখানে নির্যাতিতা মারা যান সেখানে তার দেহটা হয়ে যায় প্রমাণ। এবার সেই দেহটা এই অভয়ার মতো নারকীয় হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেহটা ছিল সবচেয়ে বড় প্রমাণ। 24 ঘন্টা, অপরাধ ঘটার 24 ঘন্টা কাটার আগেই সে দেহটা দাহ হয়ে গেল। আমরা বলতে পারি মুছে দেওয়া হলো, প্রমাণ মুছে দেওয়া হলো কিনা সেটা এখন তদন্ত সাপেক্ষ, এটা নির্মল ঘোষকে জেরা করে তদন্তকারীরা জানতে পারবেন, কিন্তু প্রমাণটা মুছে গেল। তাহলে কি রয়ে গেল? অভয়ার দেহ থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেটা রয়ে গেল। তারপর এজেন্সির হাত বদল হয়েছে, কলকাতা পুলিশ থেকে সিবিআইয়ের কাছে গেছে মামলা, কিন্তু সিবিআই নতুন করে নমুনা সংগ্রহ করতে পারেনি, কারণ দেহটা দ্বিতীয়বার পোস্টমর্টেম করা, দ্বিতীয়বার ভিসেরা সংগ্রহের কোনো সুযোগ ছিল না। দেহটা জ্বলে গিয়েছিল, দেহটা দাহ করা হয়ে গিয়েছিল তড়িঘড়ি। এমনি অনেক ক্ষেত্রেই হয়, যাদের ছেলে মেয়ে বাইরে থাকেন, আত্মীয় স্বজন, সেক্ষেত্রে দেহ রেখে দেওয়ার ব্যবস্থা কলকাতা শহরে আছে। কিন্তু এরকম একটা জঘন্যতম অপরাধ, যার একটা স্পর্শকাতর বিষয় আছে, সেখানে দেহটা তড়িঘড়ি দাহ করা হলো কেন, সে নিয়ে আন্দোলনরত ডাক্তাররা প্রথম দিন থেকে প্রশ্ন তুলছিলেন। এবার সিবিআই যে তদন্ত করেছে তাতে সিবিআই নতুন কিছু এভিডেন্স জোগাড় করতে পারেনি, অন্তত ভিসেরা এবং অন্যান্য এভিডেন্স যেগুলো থাকে সেগুলো জোগাড় করতে পারেনি। যা কলকাতা পুলিশের তদন্তকারী দল প্রাথমিকভাবে জোগাড় করেছিল তার উপরেই তদন্ত করতে হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে সিবিআই কি নতুন কাউকে, এবার সে সিবিআই তাই সঞ্জয় রায় ছাড়া, মানে কলকাতা পুলিশ যাকে চিনিয়ে দিয়েছিল অপরাধী হিসেবে, সেই সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো অপরাধীকে পায়নি, কারণ অন্য কোনো এভিডেন্সও সিবিআই পায়নি। এবার ঘটনাচক্রের সঞ্জয় রায়ও একজন এভিডেন্স, তার একটা সে সঞ্জয় রায়ও জীবিত অবস্থায় এভিডেন্স। সে যদি ওই ঘরে গিয়ে থাকে, তাকে দ্বিতীয়বার জেরা করে ওই ঘরের পরিস্থিতি সম্পর্কে আরও জানা যেতে পারে, কারণ সিসিটিভিতে সঞ্জয় রায়ের ওই চত্বরে, ওই করিডোরে ঘোরাফেরা করার ছবি আছে। সে ঘরে ঢুকেছিল কিনা সেটা এখনও সঞ্জয় রায় বলছে তাকে ফাঁসানো হয়েছে, সে ঢোকেনি, সে বাইরে থেকে চলে এসেছিল। যাই হোক, সঞ্জয় রায়ের এভিডেন্সটা পুড়ে যায়নি, সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হয়নি। কেউ কেউ তার এনকাউন্টারের দাবি তুলেছিলেন, কিন্তু আদালত তাকে যাবজ্জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছে বলা যায়। সে এখন বেঁচে আছে, সিবিআইয়ের হাতে এই এভিডেন্সটা রইল। আর নির্মল ঘোষকে তদন্তকারীরা জিজ্ঞেস করতে পারেন তার এত তাড়া কিসের ছিল, তাকে কেন এত তড়িঘড়ি এত জোর করে অভয়ার দেহটাকে পুড়িয়ে দিতে হলো, বা বলা যায় এভিডেন্সগুলো এইভাবে নষ্ট হয়ে গেল। এভিডেন্সগুলো দ্বিতীয়বার খুঁজে দেখার, দ্বিতীয়বার ময়নাতদন্ত করার আর সুযোগ রইল না। আরেকটা জঘন্যতম অপরাধের প্রসঙ্গ এখানে তুলতেই হবে। কামদুনির নারকীয় হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল তাদের মধ্যে ফাঁসিপ্রাপ্ত আসামির বেকসুর খালাস হয়ে গিয়েছিল হাইকোর্টে গিয়ে, এবং অন্যান্য আসামিদেরও অপরাধ সাজা কম হয়ে গিয়েছিল, এবং হাইকোর্ট সেই রায় দেওয়ার সময় বলেছিল যে তদন্তকারী এজেন্সি প্রাথমিক তথ্য প্রমাণ সংগ্রহ করেছিল তাদের তথ্য প্রমাণে ফাঁক ছিল, তাদের তথ্য প্রমাণ পর্যাপ্ত ছিল না যাতে এই অপরাধে কাউকে ফাঁসির সাজা দেওয়া যায়।
সেই জন্য কামদুনির অভিযুক্তরা মুক্ত হয়ে গিয়েছিলেন। অর্থাৎ ঘটনার যখন আলোড়নটা কমে যায়, ঘটনার যখন তীব্রতাটা কমে যায়, মানুষের মনে যখন রাগটা কমে যায়, তারপরও তো বিচার প্রক্রিয়া চলে। সেই জন্য একদম হাইকোর্ট অবধি বা সুপ্রিম কোর্ট অবধি যাতে রায় না বদলায়, লোয়ার কোর্টের রায় না বদলায়, তার জন্য তদন্তের যে এভিডেন্সগুলো সেগুলো একবারই সংগ্রহ করা হয়। সেগুলো যথাযথ সংগ্রহ করা অত্যন্ত জরুরি। মানে প্রথম তদন্তকারী অফিসার তিনি ঠিকঠাক এভিডেন্স সংগ্রহ করছেন কিনা সেটা জরুরি। কামদুনিতে সেটা হয়নি। হাইকোর্ট তার রায় স্পষ্টভাবে বলে দিয়েছে, সেই রায় পাবলিক ডোমেনে আছে। এমনকি সেই রায় কামদুনির অভিযুক্তদের যিনি উকিল ছিলেন ফিরোজ এডুলজি, তিনিও বলেছিলেন তিনি আইনের যে তদন্তের যে ফাঁকটা আছে সেটা কাজে লাগিয়ে তার মক্কেলদের ছাড়িয়েছেন। তিনি অভয়াকাণ্ডে অন্যতম আইনজীবী ছিলেন। এবং প্রদীপ, সেক্ষেত্রে একটা বিষয় যে জঘন্যতম অপরাধের যে প্রমাণ, সেই প্রমাণটাই তো ছাই হয়ে গিয়েছিল। এবং সিবিআইয়ের কাছে নতুন করে, যেহেতু তুমি যেমনটা বললে যে দ্বিতীয় ময়নাতদন্তের কোনো সুযোগই ছিল না, সেক্ষেত্রে কলকাতা পুলিশ ওই যে ময়নাতদন্ত, প্রথম ময়নাতদন্তের যে তথ্য তারই ভিত্তিতেই তদন্ত হয়েছিল এবং সিবিআইকেও সেই কলকাতা পুলিশের সংগ্রহ করা নমুনার ভিত্তিতেই তদন্ত করতে হয়েছিল। সেক্ষেত্রে জঘন্যতম অপরাধের প্রমাণটাই তো ছাই হয়ে গিয়েছিল, তাই না প্রদীপ? প্রমাণটা ছাই হয়ে গেছে অবশ্যই। প্রমাণটা যদি তারপর আর নমুনা সংগ্রহের কিছু যদি বাকি না থাকে, সেক্ষেত্রে প্রমাণ ছাই হয়ে গেলে কোনো অসুবিধা নেই, কারণ দেহ তো সৎকার করতেই হবে। এবং তিলোত্তমা, এই অভয়া যে এতে বিলং করতেন, অভয়া যে সম্প্রদায়ে বিলং করতেন, সেখানে দেহ দাহ করেই সৎকার করা হয়। অন্য ক্ষেত্রে হলে হয়তো দেহকে আবার বার করে এনে ময়নাতদন্ত করার একটা সুযোগ থাকে। এটা বাস্তবিক পরিস্থিতি, উপায় নেই। কিন্তু অপেক্ষা করলে হয়তো দ্বিতীয়বার ময়নাতদন্তের একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারত। আরও কোনো ডাক্তার অন্য কোনো জায়গায় ময়নাতদন্ত করতে পারতেন। ভিসেরা সংগ্রহ যেটা দেহ থেকে করা হয়েছিল সেটার ক্ষেত্রে কিছু ফাঁক ছিল, কারণ ক্রাইম সিনে প্রচুর মানুষকে দেখা গিয়েছিল, যাই নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে সংবাদ মাধ্যমের একটা তর্ক বিতর্কর পরিস্থিতি হয়েছিল। কিন্তু যে ঘরে অপরাধটা ঘটেছিল, নমুনা সংগ্রহের সময় সে ঘরে প্রচুর মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল, একেবারে ভিড় গিজগিজ করছিল। তাই বহুভাবে প্রমাণ নষ্টের অভিযোগ এখানে আশঙ্কা অন্তত তোলা যেতে পারে, অভিযোগ যদি তোলা নাও যায়। এবং প্রমাণ যদি দ্বিতীয়বার সংগ্রহের অবকাশ না থাকে, তাহলে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে বা কলকাতা পুলিশের প্রমাণের ভিত্তিতে যাকে অপরাধী চিহ্নিত করা হয়েছে তার বাইরে আরেকজনকে চিহ্নিত করার সুযোগ খুব কমে যায় সিবিআইয়ের কাছে। মানে তদন্তটা সীমাবদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে তদন্তটাকে সীমাবদ্ধ করেছিল কিনা, না তদন্তটা ঘটনাচক্রে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, সেটাও তদন্ত সাপেক্ষ। কিন্তু ঘটনা হচ্ছে সব কিছুর একটা ট্রেল থাকে, সব কিছুর একটা লেজ থাকে। নির্মল ঘোষ যিনি দেহটা তড়িঘড়ি তদন্ত সৎকার করিয়েছিলেন, তিনি নিজে একজন প্রমাণ। তিনি বলতে পারবেন তিনি কোথা থেকে নির্দেশ পেয়েছিলেন বা তিনি নিজেই উদ্যোগ নিয়ে করেছিলেন কিনা। এবং সঞ্জয় রায় যাকে বেঁচে আছে যাবজ্জীবন পেয়ে, তার ফাঁসি দেওয়া হয়ে গেলে সে যে অপরাধী হিসেবে চিহ্নিত এবং অভিযুক্ত এবং প্রমাণিত, সেই সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে আরেকটা প্রমাণও। প্রদীপ, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। প্রিয়াঙ্কা কথা বলছি। এই যে তড়িঘড়ি অভয়ের দেহ ছিনতাই করে সৎকার করে দেওয়া হলো, সেক্ষেত্রে দ্বিতীয় ময়নাতদন্তের কোনো সুযোগই পাওয়া গেল না। সিবিআই তদন্তে কি কি সমস্যার মুখোমুখি তাহলে হতে হলো? ম্যাডাম আরেকবার রিপিট করবেন? এই যে দ্বিতীয়বার ময়নাতদন্তের কোনো সুযোগই থাকলো না, তড়িঘড়ি কার্যত ছিনতাই করে যে অভয়ের দেহ সৎকার করা হলো, সেক্ষেত্রে সিবিআই তদন্তে কি কি সমস্যার মুখোমুখি হতে হলো? দেখুন, একটা জিনিস, ডিফেন্স মেরিট অফ দ্য কেস তো আমি জানি না, তাই আমি রিমার্ক করবো না। তবে যদি কেউ প্রমাণ লোপাট করে, সেখানে আমাদের বিএনএস এর স্পেসিফিক সেকশন 238 সাবসেকশন রয়েছে, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ডিস্ট্রাকশন বা এগুলো করলে আমাদের কেস হবে। তবে ভারতবর্ষের আইনে অনেক জায়গা রয়েছে যেগুলো দিয়ে আমার মনে হয় সিবিআই বেরিয়ে আসতে পারবে, এবং ওনাদের এভিডেন্স যদি আদারওয়াইজ অন্য রেলিভেন্ট এভিডেন্স বা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা অন্য পার্টের এভিডেন্স স্ট্রং থাকে, তাহলে ডিস্ট্রয় করে দিলেই যে কিছু থাকবে না এটা নয়। এটা এভিডেন্স অনেকভাবে অনেক রকম ভাবে আসতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেই ছবি দেখাচ্ছি, আর এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, বার্নিং ঘাটে নির্মল ঘোষ, সার্কেল করে দেখাচ্ছি, রেড সার্কেল। নির্মল ঘোষ দাঁড়িয়ে রয়েছেন। এই যে তড়িঘড়ি কার্যত ছিনতাই করে দেহ সৎকার অভয়ার, সেই বার্নিং ঘাটের ছবি দেখাচ্ছে, সেখানে দাঁড়িয়ে রয়েছে নির্মল ঘোষ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত 9 আগস্ট পানিহাটির অভয়া স্মরণ মঞ্চ থেকে বলেছিলেন, অভয়াকে ভুলিনি। আমার যা করার আছে করব, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড।